যশ, খ্যাতি, সোল এবং প্রাইমারি ক্রিয়েটিভিটির সমস্ত কারকতা যে নক্ষত্র তথা আমরা চলিতভাবে যাকে গ্রহ হিসাবেই ট্রিট করি তিনি হচ্ছেন রবি বা দ্য সান। সেই রবি আগামী 16 তারিখ তার গোচর সংগঠিত করতে চলেছে পরবর্তী 1 মাসের জন্য ধনু রাশিতে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক লগ্ন রাশিভিত্তিক যে ফলাফল আছে সেই নিয়ে আজকে আলোচনা মূলত সীমাবদ্ধ থাকবে। আলোচনা শুরুর আগে 2-3টে জিনিস একটু বলে নিই, দীর্ঘদিন বলি না। সেটা হচ্ছে ফোনে কিন্তু খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কারোর সাথে কনসালটেন্সি করি, হাতটা ভালো করে দেখা যায় না। প্রাইমারিলি কারুর একবার হাত যদি দেখে নিই, আমি ছক করার সময় সেখানে কিছু মার্কিং করে রাখি, তার ফলে সে জায়গায় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আমি সেই ছকটা দেখলে তার হাতের স্টেটাসটা বুঝতে পারি। কিন্তু একেবারে একটা আননোন হরোস্কোপ এবং হাত মোবাইলে ছবি তুলে পাঠালেও সেই হাতের ছবি থেকে কিন্তু অনেক সময় সূক্ষ্ম লাইনগুলো দেখা যায় না। হয়তো যে জায়গাটার বেশি দরকার আছে সেই জায়গাটাতে কনক্লুসিভ কিছু দেখা যাচ্ছে না, তো সেই কারণেই দেখি না। মূলত নির্দেশও আছে সেরকম। তো তার মানে এটা নয় যে দেখি না, এটা বললে টোটালি মিথ্যা কথা বলা হবে। দেখি, কিছু মানুষের সেটা খুব রেয়ার ক্ষেত্রে দেখি। কিন্তু ধরুন কোনো বাচ্চার বা কারুর দেখতে হলে তার পিতামাতার অন্তত কারুর একজনের পাম দেখে নেওয়াটার খুব প্রয়োজন আছে অন্তত। তো এই কারণে দেখি না। তাই খুব যদি ইমার্জেন্সি না থাকে তাই ফোনে দেখে দেওয়ার জন্য, আমি দূরে থাকি এরকম এগুলো বুঝতে পারি তাদের হয়তো ইমার্জেন্সি আছে, কিন্তু তথাপি দয়া করে এই ধরনের রিকোয়েস্ট করবেন না। আমার না বলতে খুব খারাপ লাগে, কিন্তু অনেককে বলতে হয়। আমি আলোচনায় চলে যাচ্ছি একদম সরাসরি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমি যখন কোনো কোনো ঘর দিয়ে যখন কোনো প্ল্যানেট বা কোনো নক্ষত্র মুভ করে তখন তার ক্ষেত্রে নক্ষত্রগত বিন্যাসটাও একবারে বলে দিই। তো রবির ক্ষেত্রেও সেটা বলে দেব। তো রবি আগামী 16/12/2023 বিকেল 3:41 সে বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে তার ট্রানজিশন সে কমপ্লিট করবে। অর্থাৎ সেই দিন সে ধনুরাশিতে প্রবেশ করবে এবং ধনুরাশিতে সে অবস্থান করবে 15/1/2024 রাত 2:32 পর্যন্ত, অর্থাৎ প্রায় 2:30টা পর্যন্ত ধনুরাশিতে 15ই জানুয়ারি, যেদিন আমরা পৌষ সংক্রান্তি বলি, সেই দিন পর্যন্ত রবি এখানে অবস্থান করবে। তো এই অবস্থান করাকালে ধনুরাশিতে যে 3টে নক্ষত্র আছে, মূলত প্রথম যে নক্ষত্র সেটি কেতুর, তারপরে শুক্রের নক্ষত্র, তারপরে 3°20' রবির নিজের নক্ষত্র আছে। এই নক্ষত্রগুলোর বিন্যাস বলার আগে প্রথম বলে রাখি, যেটা আমি গতকালের অনুষ্ঠানেও বলছিলাম, সেটা হচ্ছে যে রবি অ্যাকচুয়ালি গান্ডান সিচুয়েশনে চলে যাবে 13 তারিখ থেকে, পরশু দিন থেকে। আমি আজকে যাবে রেকর্ড করছি, পরশু দিন থেকে গান্ডান সিচুয়েশনে চলে যাবে। তো সেইটা থাকবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, নবাংশগতভাবে মীন রাশির নবাংশ। তারপরে সে যখন ধনুরাশিতে প্রবেশ করবে, প্রবেশ করার পরেও 3°20' পর্যন্ত কেতুর নক্ষত্রের প্রথম নবাংশ, মেষ রাশির নবাংশ, সেটাও তার গান্ডান সিচুয়েশনে থাকবে। তো সেই অবস্থাটায় তিনি থাকবে রবি আর কি, সেটা হচ্ছে 19/12 পর্যন্ত, 19/12 রাত 10:23 পর্যন্ত থাকবে। তো গান্ডান ত্যাগ করবে এবং গান্ডান ত্যাগ করে সে কেতুর নক্ষত্রেই থাকবে এবং বৃষ রাশির নবাংশে সে চলে যাবে এবং রবি তারপরে পরবর্তী 27 দিন এই ঘরে থাকবে। তো এই কেতুর নক্ষত্রে সে অবস্থান করবে, সেটা হচ্ছে 29/12/2023 পর্যন্ত, 29/12/2023 বিকেল 6:07 পর্যন্ত মূলা নক্ষত্রে রবি আমাদের ধনুরাশিতে অবস্থান করবে এবং তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে শুক্রের নক্ষত্রে সে অবস্থান করবে
11/1/2024 পর্যন্ত, 11/1/2024 রাত্রি 8টা 1 মিনিট পর্যন্ত শুক্রের নবাংশে অবস্থান করবে। সেই নবাংশের বিন্যাস হচ্ছে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত, এবং তারপরে সেই রবির নক্ষত্রে প্রবেশ করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। এখানে একটি নবাংশ আছে, বাকি 3টি নবাংশ মকর রাশিতে আছে। তো সেই নক্ষত্রে অবস্থান করবে 8টা 1 মিনিট 11 তারিখ, 11ই জানুয়ারি থেকে 15/1/2024 রাত্রি 2:32 পর্যন্ত, যখন রবি এই ধনুরাশি লিভ করে যাওয়ার অবস্থা হবে, অর্থাৎ মকর সংক্রান্তি সংগঠিত হবে। তো সেই সময় এই পুরো আমি নক্ষত্র ভিত্তিক ডিভিশনটা আপনাদের বলে দিলাম। আমি গতকালের বুধের বকরি নিয়ে যে অনুষ্ঠান করেছি, যদি উলট পালট না হয় তাহলে বুধের ওটা আগে আপলোড হবে, তারপরে এটি হবে। তো সেক্ষেত্রে আমি স্যাজিটেরাস বা ধনুরাশির প্রকৃতি নিয়ে বেশ কিছু কথা বলেছি। এই কারণেও বলেছি কারণ ধনুরাশির গোচর, ধনুরাশিতে যখন কোনো প্ল্যানেট গোচর করে সেটা কালপুরুষের নবম ঘর থাকে। তো কালপুরুষের নবম ঘরের মধ্যে একটা মেন বন্ডিংয়ের সূচনা করে, এবং সেটা পঞ্চমের পঞ্চম ঘর। তো সেই হিসাবে এই ঘরের ব্যুৎপত্তি, এই ঘরের ডেভেলপমেন্ট, এই ঘরের সাথে মানুষের সার্বিক উন্নতি, সত্য বলার প্রবণতা, মানুষের মধ্যে এক ধরনের প্রতিবাদী চরিত্র, অন্যায় দেখলে সে অন্যায়কে সে সাময়িক ক্ষেত্রে প্রতিবাদ করে, এবং সেক্ষেত্রে যদি কোনো রকম ডিফাই বা চ্যালেঞ্জ যদি সে পায়, তাহলে কিন্তু সেই প্রতিবাদের মাত্রা বহুদূর বেড়ে যায়, এবং সেটা অনেক ক্ষেত্রে ইনসাবঅর্ডিনেশনের জায়গাও কিন্তু তৈরি করে। ধনুরাশির মধ্যে অ্যাডভেঞ্চার আছে, ধনুরাশির মধ্যে সাধারণ প্রোটেক্টরের ভূমিকা আছে, সততা আছে, মার্জিত অবস্থা আছে, ভার্সেটাইল নলেজ আছে, নলেজ অ্যাকোয়ারিং প্রবাবিলিটি রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার রিডিং হ্যাবিট রয়েছে ধনুরাশির। তো বৃহস্পতি মানে বেসিক বৃহস্পতির মূল ত্রিকোণ, তো সে নলেজের পরকাষ্ঠা সে হবেই সবসময়। এবং বৃহস্পতির আমি দশা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে 16 বছরের দশার প্রথম যে 12 বছর থাকে, অর্থাৎ দশার মানে বিংশোত্তরী মহাদশার 16 বছরের প্রথম 12 বছর কিন্তু সে মুখ্যত মেটেরিয়াল নলেজকে অ্যাকোয়ার করবার চেষ্টা করে। পরবর্তীকালে অর্থাৎ লাস্ট 25 ভাগ যে সময় তার জন্য অবশিষ্ট থাকে দশাগত ক্ষেত্রে, সেক্ষেত্রে সে স্পিরিচুয়াল ইনক্লিনেশন তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে 5 বছর বয়স থেকে দুটো এডুকেশনই একসাথে দেয়া হবে। সেখানে স্পিরিচুয়াল এডুকেশনটা হবে বেস, তার উপর দাঁড়িয়ে মেটেরিয়াল এডুকেশনটা তৈরি হবে। কিন্তু সেটা বহু ক্ষেত্রেই ইনভার্স হয় বা রিভার্স হয়, বা হয়ই না প্রথমটা। তো সেই কারণে বহু জায়গায় গ্যাপ থেকে যায়, বহু জায়গায় মানে পুরো জায়গাটাই একটা মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে তৈরি হয়। ছোটবেলা থেকে একটা গোল সেট করে দেওয়া হয়, সেই গোলের পেছনে মানুষ দৌড়াতে থাকে, এবং একটা বয়সের পরে সে অসম্ভব রকম হতাশা সমস্ত কিছু অ্যাচিভ করে সে জীবনে, যদি সে গোল অনুসারে দৌড়াতে পারে, অ্যাচিভ করে মানে মেটেরিয়াল সমস্ত কিছু, কিন্তু তবু সে কি করে ভালো থাকবে সেই প্রবণতাটা তার মধ্যে থাকে না, কারণ তার ওই স্পিরিচুয়াল নলেজটা থেকে তাকে রিফ্রেইন হয়ে যায় আর কি সে। তো সেই কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। তো ধনুর একটা অসম্ভব গুণ আছে, ধনু থেকে 4th হাউস, সেটিও বৃহস্পতির ঘর। তো 9th হাউসকে আমাদের ধর্মস্থানও বলা হয়। ধর্ম মানে আমাদের অ্যাকচুয়াল আমাদের প্রকৃতি, যেরকম নুনের ধর্ম নোনতা, মিষ্টির মানে চিনির ধর্ম মিষ্টতা। তো কোনো ধর্ম যদি সেই জিনিসটা থেকে বার করে নেওয়া হয়, তাহলে সে বস্তুটি তার যে অ্যাকচুয়াল এক্সিস্টেন্স সেটা হারিয়ে ফেলে। আপনি লঙ্কা খাচ্ছেন, মনে করুন দোকানদার বলল খুব ঝাল লঙ্কা, বাড়িতে এসে খাচ্ছেন, তো সেটা যদি মিষ্টি হয় তো আপনার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত প্রকৃতির সৃষ্টি হবে, যেটা ঠিক নর্মাল বলা যায় না আর কি। এবং লঙ্কার যে অ্যাকচুয়াল যে পরিচিতি, আইডেন্টিটি ঝাল হিসাবে, তো সে তার পরিচিতি থেকে কিন্তু তার ডিভিয়েশন হয়ে যাবে। তো সেই জন্য ধর্ম হচ্ছে সেই জিনিস, ধর্ম ধৃ ধাতু থেকে এসছে। ধৃ ধাতু মানে হচ্ছে
লালন পালন করা, টু ফস্টার। তো সেই যদি জায়গাটাই তার নষ্ট হয়ে যায়, সুতরাং বাদবাকি জায়গাগুলোর আর কোনো গুরুত্ব থাকে না। তো সেখান থেকে ফোর্থ হাউস, তো ভগবানের যে ঘর আমাদের, সেটাও নাইন্থ হাউসকে রিপ্রেজেন্ট করে, মানে ভগবানের অবস্থান, এবং সেই অবস্থান থেকে ফোর্থ হাউস তার ঘর। সেই জন্য দ্বাদশ ঘরকে, কালপুরুষের দ্বাদশ ঘরকে আমরা নর্মালি কি বলি না, স্যালভেশনের ঘর বলি, মোক্ষের ঘর বলি। মীন রাশিকে দ্বাদশের দ্বাদশ ঘর থেকে মোক্ষ ভাবের প্রকৃতি বিচার করা হয়, সেটি শনির মূল ত্রিকোণ, যেখানে শনি এখন বসে রয়েছে। তো সেই হিসাবেও স্যাজিটেরাসের গুরুত্ব অপরিসীম। এবং সর্বোপরি রবি এখানে তার নিজস্ব মূল ত্রিকোণ থেকে ফিফথ হাউসে অবস্থান করে। তো যে কোনো প্ল্যানেটই তার ফিফথ হাউসে এসে সে কিছু, মানে রাহু কেতুর কথা বলছি না, দে আর নট সাপোজ টু বি টেকেন অ্যাজ প্ল্যানেটস, দে আর সিউডো প্ল্যানেটস। তো সেদিক থেকে তাদের ব্যাপারটা আলাদা। শনির ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ফলগত বা অবস্থানগত কিছু বিশেষত্ব রয়েছে, কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রেই ফিফথ হাউস কিন্তু আমাদের ন্যাচারাল ডেভেলপমেন্টের জায়গা। ফিফথ হাউস থেকে আমরা সন্তান ভাব বিচার করি, ফিফথ হাউস থেকে আমাদের উচ্চশিক্ষা, আমাদের বিদেশে শিক্ষা, আমাদের কোনো স্পেশালাইজড এডুকেশনকে নির্দেশ করে। এবং ফিফথ হাউস, সেটা হচ্ছে আবার নাইন্থ হাউস। সেখান থেকে আমাদের ফরেন শুধু নয়, আমরা যে কালচারের মধ্যে জন্মেছি, সেই কালচারের বাইরেও প্রচুর জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে আমরা যাতে পজিটিভলি আরোহণ করতে পারি, সেই ধরনের প্রকৃতিকেও দর্শায়। তাই সমস্ত কিছু মূল ত্রিকোণ হিসাবে যুক্ত রয়েছে। তো এই ঘরে রবি যেটা প্রধান, রবির যেটা প্রকৃতি কি, রবি হচ্ছে আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের ক্ল্যান, আমাদের লিনিয়েজ, আমাদের পিতৃতত্ত্ব, আমাদের আমি কিছুদিন আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে গ্রামের দিকে এখনো যাবেন, আমার আচ্ছার যাওয়া আসা হয়, এখনো কোনো অচেনা কোনো একজন পাত্রপাত্রী যাকে কেউ দেখুক না কেন রাস্তাঘাটে, প্রথম মানুষ জিজ্ঞাসা করে একটু সন্দেহর খাতিরে, হ্যাঁ রে তুই কোন বাড়ির ছেলে বা কোন বাড়ির মেয়ে, জিজ্ঞাসা করে তার আইডেন্টিটিটাকে সিকিওর করার জন্য। এই যে কোন বাড়ির, এটাই হচ্ছে রবি, অর্থাৎ আপনার পরিচয়। অর্থাৎ আপনি আকাশ থেকে এসেছেন অবশ্যই, কিন্তু সেটা এরকম আকাশ থেকে টপ করে পড়েননি, আপনার তার পেছনে একটা লেগেসি ওয়ার্ক আছে। কেউ বলল যে অমুকের নাতি বা অমুকের নাতনি বা অমুকের মেয়ে বা অমুকের ছেলে, কেউ একটা বলল। তো এই যে তার একটা কোঅর্ডিনেশন, তার একটা যুগপথ, যে সামনের দিকে এগোনোর প্রক্রিয়া, কন্টিনিউয়েশন তৈরি হলো, এটাই হচ্ছে রবি। অর্থাৎ আপনি আপনার প্রাচীনকে ফেলে আসতে পারবেন না, রবি আপনাকে আসতে দেবে না, এটাই রবির সব থেকে বড় কারকতা। তো সেই জন্য মানে এই সৌরজগৎ নির্মাণ হওয়ার পরে যেটুকু বলা যায়, জ্ঞানের পরিধি তো অন্তত আমাদের জন্য ঈশ্বর বুঝে দিয়েছে যে কতটা নিতে পারবে মানুষ। সেই হিসাবে বলা হয়েছে বিভূতিষ্মানকে প্রথম দিয়েছিল, বিভূতিষ্মান হচ্ছে সূর্য, তারপরে দীর্ঘদিন দেয়নি, কন্টিনিউয়েশনটা ব্রেক করেছে, পুনরায় আমি অর্জুন তোমাকে দিচ্ছি। চতুর্থ অধ্যায় পড়বে, প্রথম 2-3 শ্লোকের মধ্যেই লেখা আছে সে কথা। তো সূর্যদেবকে প্রথম সেই জ্ঞান দেওয়া হয়েছিল। তো সূর্যদেব হচ্ছে জ্ঞানের আধার, সমস্ত কিছু মেটেরিয়াল স্পিরিচুয়াল দুটো জ্ঞানেরই আধার, কিন্তু তার মধ্যে রাজসিক গুণ বেশি দেওয়া হয়েছে গুণগতভাবে, সত্য রজতম। ভগবান সমস্ত গুণের বাইরে থাকেন, কিন্তু এই গুণের মধ্যে রাজসিক গুণ বেশি দেওয়া হয়েছে টু রুল। তো সেই গুণের জন্য রবির মধ্যে বেসিক নেচার হচ্ছে নৃপতির, রাজার। তো সেই জন্য সে গভর্ন করতে, সে ডিকটেট করতে, সে ফরমান জারি করতে, অর্ডার জারি করতে, সে ন্যায় অন্যায়ের জায়গায় সে একজন জাজের ভূমিকা অবতীর্ণ হতে, বা তার কোনো নির্দিষ্ট অমত্যকে সেই ভূমিকাকে অবতীর্ণ হতে সে কিন্তু সবসময় সাহায্য করে। অর্থাৎ তাকে এক ধরনের সামাজিক কন্ট্রোলার হিসাবে, সৌরজগতের কন্ট্রোলারটাই তো সে, সূর্য নাম থেকেই সৌর এসছে।
তো সেটা অ্যাডজেক্টিভ আর কি সৌর। তো সেই হিসাবে তার জগৎ, এটা তার সংসার এন্টায়ারলি। তো প্রত্যেকটা প্ল্যানেট, গ্রহ, উপগ্রহ যা কিছু আছে এই সৌরজগতের মধ্যে সবকিছু সূর্যের থেকেই সৃষ্টি হয়েছে। সেই জন্য সূর্যের যত গ্রহের মধ্যে যা গুণ আছে সেই সমস্ত গুণের কম্বিনেশন সূর্যের মধ্যে আছে, সমস্ত গুণ। সেই জন্য রবির লোকেদের মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি থাকে, ভার্সেটাইল নলেজ থাকে, মারাত্মক মেমোরি থাকে। কোনো মানুষের শুধু মেমোরি জাজ করে বলে দিতে পারবেন যে সেই মানুষের মধ্যে রবির গুণ কতটা আছে। বিশেষত ডেটা ভিত্তিক মেমোরি, এরকম মেমোরি নয় যে কোনো একটা, মানে আমি ক্যাটাগরি করছি না এখানে, আমি বলছি যে ডেটা। বহু মানুষ দেখবেন মুখে মুখে 20টা 30টা 40টা ফোন নাম্বার অনায়াসে মুখস্থ রাখতে পারে। সেই সকল মানুষের মধ্যে বুঝবেন যে রবির গুণ আছে। শাসন করতে গেলে তাকে তো হিসেব মাথায় রাখতে হবে, আলটিমেটলি সেই তো সামাজিক সোশ্যাল গার্জিয়ান আর কি। তো সেই হিসাবে তার এই গুণটা থাকার দরকার আছে। কলিযুগে রবিকে যে হিসাবে দেখানো হয় সেটা হচ্ছে যশ, খ্যাতি সবকিছুই আছে, আগেও ছিল। রবি প্রকাশকে নির্দেশ করে, যে ঘরে থাকে সেই ঘরের অন্ধকারকে দূর করে। এরপরে যখন মাঘ মাসে গিয়ে সে যখন আমাদের মকর রাশিতে প্রবেশ করবে তখন এই কথাগুলো নিয়ে আলোচনা হবে বেশি করে। প্রকাশ, সেখানে প্রকাশিত করা। বৃশ্চিকের ঘরে এতদিন ছিল, তো বৃশ্চিকের ঘরের যে একটা শ্যাবি বা একটা সেমি ডার্কনেস আছে সেটাকেও কিন্তু কাটাতে অনেকাংশে সাহায্য করে। কিন্তু রবি এখানে অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল ফিল করে না, যদিও কালপুরুষের এটা 8th হাউস এবং রবির নিজের মূল ত্রিকোণ থেকে এটা 4th হাউস। তো রবির এটা বেসিক ঘর, আমরা যদি অ্যাস্ট্রোলজির ক্যালকুলেশন হিসাবে আলোচনা করি, কিন্তু এই ঘরে সে কমফোর্টেবল থাকে না, কারণ রবির দ্বাদশপতি মানে চন্দ্র সে এখানে এসে নীচ হয়ে যায়। তার ফলে রবি এখানে কিছুটা হার্টলেস, মার্সিলেস আচরণ করবার বা ডাইরেকশন দেওয়ার কিন্তু প্রবণতা তৈরি করে। বহু প্রথাগত জায়গায় আপনি রবির গোচর সংগঠন হচ্ছে, এই গোচর সংগঠনকালে দেখবেন সারা পৃথিবীতে এমন কিছু ডিসিশন নেওয়া হয়েছে যেখানে কিছু ডিসাইসিভ মানুষ, আমরা সবাই জানি সেই মানুষটা সেখানেই যাবে, কিন্তু সেই মানুষটাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খুব কঠোর সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতা তৈরি করে এখানে বৃশ্চিকের ঘরে রবি। তো বিশেষত অনুরাধা নক্ষত্রে কিন্তু বেশি করে, এবং এর প্ল্যানটা কিন্তু আগেই তৈরি হয়ে থাকে, এমন নয় যে যেদিন বসছে সেদিন প্ল্যান করছে। তো রবি এখানে কঠোরতার ভূমিকা অবস্থান করে। তো রবি আমাদের অথরিটি, আমাদের কনসেন্ট্রেশন অফ পাওয়ার, আমাদের ডাইরেকশন, আমাদের প্রাইমারি ক্রিয়েটিভিটি, আমাদের মেধা, আমাদের স্মৃতিশক্তি এবং তেজ রবির। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে সূর্যের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে একটা নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন পুড়ে হিলিয়ামে কনভার্সন হয়, এবং তার ফলে যে ভরের যে হ্রাস ঘটে সেটাই শক্তিতে কনভার্সন হয়, এবং সেটা বিপুল পরিমাণ শক্তি প্রত্যেক সেকেন্ডে যেটা হয় সেটার দাম মানে ধারণার বাইরে। সেটা কত লক্ষ কোটি মেগাটন বা এরকম কিছু হতে পারে, আমার অ্যাকচুয়াল ধারণা নেই। এত বড় সূর্য এবং এত পরিমাণ জ্বালানি সে মানে হিলিয়াম, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্সন। তো এই বিপুল পরিমাণ জ্বালানি, কিন্তু তার একটা নির্দিষ্ট মাত্রা থাকে, সেই মাত্রাটার কখনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না। অর্থাৎ এমন নয় যে আমার কাছে বেশি জ্বালানি আছে আমি বেশি জ্বালিয়ে দিলাম, সেটা একটা নির্দিষ্ট রেটে হতে থাকে। সেই জন্য আমরা পৃথিবীতে আছি বলে আমরা পৃথিবীর মতন করে অনুভব করি। আমরা যদি বৃহস্পতিতে থাকতাম তো বৃহস্পতির মতন করে অনুভব করতাম, সেখানকার গরম ঠান্ডা বা আমাদের বিধাতা সেভাবেই আমাদের নির্মাণ করতেন। তো খুব মাইনিউটলি ভাবুন, আমাদের এই ঠিক নভেম্বর মাস যাবে, আস্তে আস্তে ঠান্ডা পড়ে, ডিসেম্বরের মোটামুটি মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি বা আরও 20-22 তারিখ পর্যন্ত ঠান্ডার একটা প্রগাঢ়তা থাকে, ইন্টেন্সিটি থাকে, তারপরে আস্তে আস্তে সেটা কমতে থাকে। এই যে প্রত্যেক বছর, অন্তত আমার যে বয়স আছে, আমার যতটা স্মৃতি আছে সেখান থেকে আমি দেখে এসছি এটা একই জিনিস, আপনারাও দেখেছেন সে একই জিনিস। তাহলে ভাবুন রবির মধ্যে কি পরিমাণে নিয়মানুবর্তিতা আছে।
রবির মানুষরা রাউন্ড দ্য ক্লক চলা মানুষ আমি দেখেছি। আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় বছরের যে দিনে তার মানে আয়ন গতি অনুসারে যতটা সে সময়ের হ্রাস বৃদ্ধি ঘটবে 43 সেকেন্ডের মতন অ্যাভারেজ ঘটে। যেরকম ধরুন এই যে 23শে ডিসেম্বর আসছে, আমরা টোকেন হিসাবে বড়দিন 25শে ডিসেম্বর আমরা বড়দিন হিসাবে পালন করি, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তো ঘটে 23 তারিখে, 23শে ডিসেম্বর। সেই দিন সব থেকে বড় রাত্রি হয় এবং সব থেকে ছোট দিন হয়। তারপর থেকে যেভাবে বাড়তে থাকবে সেই বারবার বা কমবার সেটা অ্যাভারেজ 43 সেকেন্ড করে হয় প্রত্যেক দিন। তা আপনি দেখবেন যে জানুয়ারি মাসের 15 তারিখ যেতে যেতে দিনটা কিন্তু 10-15 মিনিট এক্সটেনশন হয়ে গেছে। 20 দিন যেতে যেতে 43 সেকেন্ড স্বাভাবিক ব্যাপার, 20 দিনে হিসেব করলে 15 মিনিট বেড়ে যাবে। এরকম করতে করতে সেটা 21শে জুন পর্যন্ত মোটামুটি চলবে, 23শে জুন পর্যন্ত। তারপরে 21শে সেপ্টেম্বর গিয়ে আবার দিন রাত্রি সমান হবে, আবার এখানে ওই 21 বা 22শে মার্চ গিয়ে দিন রাত্রি সমান হবে। এগুলো একদম ছোটবেলাকার জিনিস। রবি একটা নির্দিষ্ট সময়ে কাজ করে, রবির মধ্যে নিয়মানুবর্তিতা। আমি রবির লোকদের দেখেছি 1-2 মিনিট আগে আসবে, কিন্তু কখনো 5 মিনিট পরে আসবে না, প্রচন্ড। এবং যদি ভুল হয় সে ক্ষমা চেয়ে নেবে সঙ্গে সঙ্গে, তাকে বলতে হবে না কাউকে। ইচ্ছাকৃতভাবে সে ভুল করবার ক্যারেক্টার সে নয়, কারণ তিনি সময় এবং সবকিছুর গুরুত্ব বোঝে। তিনি বোঝে অথরিটি যদি বেশি এক্সারসাইজ হয়ে যায় তাহলে তার ম্যাল এফেক্ট পড়তে পারে সোসাইটিতে, কম হলেও সোসাইটির মধ্যে এক ধরনের অরাজকতা তৈরি হতে পারে। সুতরাং তিনি ভারসাম্যটা বোঝেন, তিনি গঠনগতভাবে রাজার ক্ষমতা তিনি বিলং করে থাকেন, তার মধ্যেই বোধ আছে বলেই রবির প্রকৃতিযুক্ত মানুষদের আমি এই গুণ কিন্তু খুব অনায়াসেই দেখা যায়। যাই হোক, তো রবি যখন ধনুরাশিতে প্রবেশ করবে, রবির মধ্যে কি বৃদ্ধি করবে না, সমস্ত রকমের বলতে পারেন যে যত পজিটিভ আমাদের অ্যাটিটিউড আছে আমাদের আচরণের ক্ষেত্রে, তার সমস্ত কিছুর বৃদ্ধি এখানে ঘটবে। আমাদের যে বাস্তবিক যে জ্ঞান কোনো জিনিসের মধ্যে, বহু ক্ষেত্রেই রবির মধ্যে কিন্তু ইমোশনাল পার্সপেক্টিভও রয়েছে, কারণ তার দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব কিন্তু যথাক্রমে চন্দ্র এবং বৃহস্পতি, এবং দুটোই জলকারক প্ল্যানেট, মানে জলকারক প্রকৃতি কিন্তু সেখানে। তো সেই হিসাবে রবির মধ্যে ইমোশন আছে, কিন্তু রবি কখনো ইমোশন বাইরে প্রকাশ করে না, সে ভিতরে হিডেন অবস্থায় রেখে দেয়। তো এই হিডেন অবস্থায় রেখে দেওয়ার জন্য রাজা কি কখনো কাঁদে না? তার কি দুঃখ হয় না? তার কি কোনো অভিব্যক্তি নেই? কিন্তু রাজাকে দেখবেন সবসময় একটা সে নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে, কারণ তিনি সবার প্রতি একটা সমমনস্কতা বহন করে চলে। এটাই নৃপতির প্রথম লক্ষণ। তিনি কারোর প্রতি পক্ষপাত দুষ্ট হতে পারেন না, হওয়াটা সম্ভব নয়, এটা রাজা ধর্মের বিরুদ্ধে। তো সেই কারণে তিনি পক্ষপাতহীন আচরণ করেন, এবং তার ক্ষমতার মধ্যে যেই সেবা অ্যাকচুয়ালি দান করার প্রয়োজন সেটা তিনি পিপলকে দেওয়ার চেষ্টা করেন। তো যাই হোক, এই প্রসঙ্গে কিছু কথা বলা যেত, সেটা একটু বিতর্কিত আছে, সেই কারণে আমি অ্যাভয়েড করে যাচ্ছি কৌশলে। তো এখানে রবি প্রবেশ করার পরে যেটা তৈরি করে সেটা হচ্ছে বেশ কিছু মানে আশার সঞ্চার আপনাদের করবে। সেটা কোন দিকে না, খ্যাতি, যশ, শিক্ষা আরোহণ, সন্তানদের উচ্চ বিকাশ, আপনার চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার প্রফেশনের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে, বা আপনি কোনো কিছুকে এক্সপ্যান্ড করছেন। দেখুন, বৃহস্পতির রুম সবসময় এক্সপ্যানশনে বিশ্বাস করে। জুপিটার একজন আছে, দুজন হলো, দুজন থেকে তিনজন হলো, চারজন হলো। বৃহস্পতি সবসময় এক্সপ্যানশন, নাম্বার অ্যাডিশনে বিশ্বাস করে। তো রবি এই ঘরে যতক্ষণ থাকবে, তো রবির মধ্যেও কিন্তু এক্সপ্যানশনের মধ্যে প্রকৃতি রয়েছে। তার কারণ রবি থেকে 5th হাউস জুপিটারের ঘর। শুধু তাই নয়, এক্সপ্যানশন যদি না হয়, কোনো জায়গায় কোনো কিছু যদি কনস্ট্যান্ট হয়ে যায় বা নিচের দিকে নামতে থাকে,
একমাত্র শারীরিক কোনো নেগেটিভ প্যারামিটার ব্যতি রেখে সেটা যদি নিচের দিকে নামতে থাকে সেটাও খুব খারাপ লক্ষণ। পূর্ব দিকের মানে পূর্ব এশিয়ার একটি বিখ্যাত বিকাশ মানে বিকশিত দেশ, ডেভেলপড কান্ট্রি, তার জনসংখ্যা এখন নিচের দিকে নামছে। অর্থাৎ মানে মানে সেখানে কি হচ্ছে, একটা রেশিও আছে তো, যে বাচ্চা এত মানে একটা সুস্থ সমাজে এত এত প্রপোর্শনেটলি এত পার্সেন্টেজ শিশু, তারপরে যৌবন বয়সের এত, মাঝ বয়সী এত, বৃদ্ধ বৃদ্ধা এত, তো সেখানে দেখা যাচ্ছে মাঝ বয়স আর বৃদ্ধ বৃদ্ধার সংখ্যা বেড়ে যাচ্ছে। নতুন মানে যেটা সাপ্লাই চেইন আমরা যদি আইন মানে অর্থনৈতিক ভাষায় বলি, তাহলে সেটা কমে যাচ্ছে। তাহলে সেটা রাষ্ট্রের পক্ষে তার যে কর্মশক্তি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা মানুষ ন্যাচারালি 50 বছরের পরে তার কর্মশক্তি কমে আসে, তার স্মৃতিশক্তি কমে আসে। কিছু আছে মানুষ যাদের মধ্যে অতিশয় ঐশ্বরিক ক্ষমতা আছে, তাদের কথা আমি বলছি না, সেটা হয়তো 5% মানুষ, কিন্তু বাদ বাকিদের কম। সেই কারণে সরকারেরও রুলস আছে যে কিছু পোস্ট থেকে একটা সার্টেন টাইমের পরে তাকে রিটায়ার করিয়ে দেওয়া হয়, যাতে তার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে হয় সেটা, কিন্তু তিনি পাবলিক সার্ভেন্ট, তার দ্বারা সিদ্ধান্তের ক্ষতি যাতে না হয় সেটা বুঝিয়ে একটা রুলস আছে, এবং সেটা পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। তো যাই হোক, তো এক্ষেত্রে এই নাম্বার অ্যাডিশনটা সবসময় রবির ক্ষেত্রে, মানে আপনি রুল করবেন কার উপরে? আপনি 50 কোটি লোকের রাজা হলে আপনার যা গ্রহণযোগ্যতা থাকবে, আপনি যদি 2 কোটি লোকের হন তাহলে কমে যাবে, আপনি যদি তার থেকেও কম হয় কমে যাবে। তো সেটা রবি কখনো সেটাকে করবে না, কারণ রবির আত্মমর্যাদা, আত্মসম্মানবোধ, আত্মম্ভরিতা সেটা এত বেশি মাত্রায় থাকে যে সে যদি কোনোভাবে নিজেকে ইনফেরিয়ার মনে করে, যে আমার শাসনের অন্তর্গত মানুষের, যার উপরে আমি শাসন করছি, যাদের উপরে সুশাসনই দিচ্ছি, কিন্তু সেই সংখ্যাটাও কমে যাচ্ছে, তাহলে কিন্তু সে মানে মনস্তাত্ত্বিকভাবে তার মধ্যে একটা বিকৃতির সৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখানে রবির যেটা আসবে যে কিছুটা অ্যাডভেঞ্চার প্রকৃতিও তৈরি করবে, এবং এই অ্যাডভেঞ্চারটা কীরকম, এটা কোনো শিক্ষামূলক অ্যাডভেঞ্চারও হতে পারে, যে আপনি রিসার্চ রিলেটেড কোনো কাজে কোথাও গেলেন, বা ধরুন আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো নির্দিষ্ট লাইব্রেরিতে গিয়ে কোনো পুরনো বইপত্র ঘাঁটছেন, যেটা আপনি এর আগে কখনো করেননি, আপনি ইনফরমেশন পেলেন, সেখানেই আপনার মানে যেটা রিকোয়ার্ড যে ইনফরমেশন সেটা ওখানেই থাকতে পারে, এরকম কিছু এই ধরনের প্রকৃতি কিন্তু রয়েছে। এবার বৃহস্পতির দৃষ্টি আছে এই ঘরে, এবং এই দৃষ্টি এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। তো রবি, যদিও রবির থেকেই বৃহস্পতির সৃষ্টি হয়েছে, কিন্তু গুণগতভাবে রবির গুরু হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি সবারই গুরু। তো গুরুর ঘরে রবি রয়েছে। পৌষ মাসে বলেছিলাম বহুবার যে পৌষ মাস এবং চৈত্র মাসে বিবাহ হয় না, তার মেজার কারণ হচ্ছে রাজা যেহেতু ব্রাহ্মণের ঘরে চলে আসে, গুরু মানে প্রধান যে গুরু তার ঘরে আসে, তার ফলে সেখানে তাকে শুভ মন্ত্রণা দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয় তার রাষ্ট্র চালানোর জন্য। সেই কারণে বহু জ্ঞানী গুণী সমাজের যারা ধরুন জ্ঞান দোতক ব্রাহ্মণ যারা আছে, তারা সেখানে এসে জমা হন। তো তার ফলে সমাজের মধ্যে মানে কোনো শুভ মাঙ্গলিক কার্য পরিচালনা করার জন্য ব্রাহ্মণের অভাব ঘটে। তো সেই কারণে অ্যাকচুয়ালি পৌষ মাস এবং চৈত্র মাসে শুভ কাজ হয় না, কিন্তু এর সাথে কিন্তু কোনো বিধান নেই, যে ডেট থাকে না। আপনারা যদি বিবাহের ডেট দেখেন তাহলে দেখবেন থাকে। শাস্ত্র অনুসারে সব থেকে মাঙ্গলিক কাজ যেটা বলা আছে সেটা হচ্ছে উপনয়ন, ইনিশিয়েশন। তো সেটা বিভিন্ন বর্গের মানুষের জন্য বিভিন্ন রকম বয়স নির্মাণ করে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে। তো আপনি উপনয়নের ডেট দেখবেন চৈত্র মাসে থাকে, তাই না, ভাদ্র মাসে থাকে, গরমকালে বেশি থাকে। তো এটা কেন হয়? তাহলে যদি সব থেকে মাঙ্গলিক কাজটাই তো বাদ চলে যেত, এরকম কোনো ব্যাপার নেই। আর রবি যেহেতু মূল ত্রিকোণে থাকে নিজের ভাদ্র মাসে,
তো সেই কারণে সেই সময় একমাত্র ভগবানের আরাধনা করা ছাড়া অন্য কোনো কাজ করা হয় না সে মাসে। সেই মাসেও খুব ডোয়ার্থনেস আসে আর কি সোসাইটিতে। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু কমিউনিটি আছে যেখানে কিন্তু ভাদ্র মাসে বিবাহ প্রথা আছে, আমি নিজে জানি, আপনারাও নেট সার্চ করলে দেখতে পারবেন। তো এই নিয়ে কোনো সমস্যা নেই, এবং আমি বহু মানুষকে জানি যারা ওই সময় বিয়ে করে অত্যন্ত সুখে শান্তিতে অন্তত তাদের দীর্ঘ বিবাহিত জীবন কাটাচ্ছে। তো এ কোনো মানে নেই। আচ্ছা, জ্ঞানের আধার যেটা আছে নলেজ, সেটা কিন্তু বৃদ্ধি করে, অনেক বেশি সুচারু করে, অনেক বেশি প্রজেক্টেড করে, যাকে পরিষ্কার ভাষায় বুদ্ধিদীপ্ত করে, সামাজিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এবং সর্বোপরি একটা সোশ্যাল ফ্র্যাটার্নিটি তৈরি করবার মতো কিন্তু মানসিকতা তৈরি করে। এবার মনে রাখবেন, এই রবি যেখানে অবস্থান করবে তার থেকে তৃতীয় ঘরে শনি অবস্থান করবে এবং চতুর্থ ঘরে রাহু অবস্থান করবে, এটি গন্ডগোলের। এই রবি কিন্তু এখানে দণ্ডনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার যোগ আছে, এবং গান্ডান্ত যোগ যবে থেকে তৈরি হবে, আজকে 11 তারিখ, 13 তারিখ থেকে গান্ডান্ত যোগ তৈরি হবে। মানে জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ চরণে রবি ঢুকে যাবে বৃশ্চিক রাশিতে, তবে থেকেই কিন্তু এই দণ্ডনায়কের ভূমিকা অবতীর্ণ হয়ে যাবে রবি। তো তার ফলে দেখবেন, আমি যেটা বুধের আলোচনায় বলেছিলাম, যেরকম পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৃহস্পতির ঘর আগেই বলেছি, এর কম্প্রিহেন্সিভ এফেক্ট আছে, কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো স্থান বিশেষে এর কখনো ফল হয় না। এবং যেহেতু শনি তার তৃতীয় অবস্থান করছে, রবির এখানে সর্বোত্তম এন্ডেভার যেটা হবে, প্রচেষ্টা বা তার যে কার্যপ্রণালী যেটা হবে, সেটা কিন্তু অন্যায়কে বা অসাধুতাকে দমন করবার কাজ হবে মূলত, বা যেটা অসত্য বা যেটা অসত্য সত্যের মুখোশ পড়ে রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু এলিমিনেট করবার জায়গা কিন্তু হবে। আপনি সারা পৃথিবীতে একটু খোঁজ রাখবেন, দেখবেন এরকম বেশ কিছু ঘটনা আপনাদের নজরে আসবার যোগ রয়েছে এ সময়, প্ল্যানেটারি পজিশন অনুসারে আছে। এবং রাহু এখানে কি করবে, 4th হাউসে আছে রাহু। 4th হাউসে রাহু না ইনিশিয়াল ক্যামুফ্লেজ খুব ভালো তৈরি করে, অর্থাৎ যে কোনো জিনিসের, মানে রবির সাপেক্ষে রাহুর কথা বলছি এখানে। রবি যদি কোনো একজন ব্যক্তির সোল হিসাবে আমরা কল্পনা করি, তো তার 4th হাউস যেটা রয়েছে, তো সে ইনিশিয়াল ক্যামুফ্লেজটা খুব ভালো করবে, কিন্তু তারপরে কিন্তু যখন ব্রেকডাউন হবে তখন পুরো ব্রেকডাউন হয়ে যাবে, কারণ তার আধার নেই তো কোনো। রাহু যেখানে রয়েছে সেটা তার বাসস্থান, 4th হাউস মানে তার প্রাথমিক আধার, যেখানে দাঁড়িয়ে মানে লগ্ন রাশিকে, মানে রবির যে ঘরটিকে, সেটি যদি আপনার লগ্ন হয়, তাহলে তো লগ্নের মধ্যে কোণ এবং কেন্দ্র দুজনেরই গুণ থাকে। তো 4th হাউসকে আমরা নর্মালি তৃতীয় কেন্দ্র হিসাবে, অনেক ক্ষেত্রে প্রথম কেন্দ্র হিসাবেও ধরা হয়, যে 1, 4, 7 এবং 10 কেন্দ্র, এবং 1, 5, 9 হচ্ছে কোন অবস্থান। তো সেই কেন্দ্রে অবস্থান করাকালীন তার যে আধার, যার উপর সে দাঁড়িয়ে আছে, সেটাকে কিন্তু নষ্ট করে দেবে। এবং রবি যখন এখানে প্রবেশ করবে 16 তারিখ, তারও কিন্তু নিয়ার অ্যাবাউট 12 দিন পরে মঙ্গল এই ধনুরাশিতে প্রবেশ করবে এবং গান্ডাল থাকবে 6 দিনের জন্য। 6 দিন আগে থেকে থাকবে, 6 দিন পরেও থাকবে। তার ফলে কিন্তু এখানে অ্যাকশন নেওয়ার জায়গাটা বেশ একটু দৃঢ়তাই থাকবে। আপনারা এই সময় দেখতে পাবেন সারা পৃথিবীতে যে বেশ কিছু মানুষকে ডিথ্রোনড করে দিচ্ছে, অর্থাৎ তার ক্ষমতা, আপনি 6 মাস আগে হয়তো দেখেছিলেন সে খুব ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, কিন্তু এখন দেখা যাবে তার ক্ষমতা কিন্তু অনেকাংশে, তার অ্যাকসেপ্টেন্স কিন্তু কমে আসছে। রবি সবসময় নাম যশের সাথে যুক্ত। কোনো মানুষের ক্ষমতা কি করে আসে, তার অ্যাকসেপ্টেন্স অনুসারে। পজিটিভ ক্ষমতা, নেগেটিভ ক্ষমতা তো ভীতি থেকে আসবে, অ্যাপ্রিহেনশন থেকে আসবে, সেটা তো চিরস্থায়ী হবে না। আপনি পেছন ঘুরলেই পেছনে আপনাকে গালমন্দ করবে লোকে, তো সেটা কোনোদিন খুব পজিটিভ গুণ বলা যায় না। কিন্তু পজিটিভ ক্ষমতা আপনার কনফিডেন্স, ভালো কর্ম, মানুষের জন্য লং টার্মে কোনো পজিটিভ কাজ করা, তার থেকে আসে। সারা পৃথিবীতেই অনন্তকাল থেকে এই প্রসেসই হয়ে এসছে, ভবিষ্যতেও তাই হবে।
তো সেক্ষেত্রে কিন্তু এখানে নেগেটিভ একটা জায়গা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 2 নম্বর হচ্ছে, আমি কিন্তু বলেছি আগুন থেকে, আগুন গতকাল আলোচনায় বলেছি, আজকে আবার বলছি, যেহেতু বকরি, বুধ এবং রবি এখানে অপরকে ক্রসিং করবে উল্টো দিকে, এখানে এই ঘরে ক্রসিং হবে 20 তারিখ 21 তারিখ নাগাদ। তো আমি কিন্তু আবার বলছি 13 তারিখ থেকে কিন্তু এই যোগ এনঅ্যাক্ট হয়ে যাবে। তো বাড়িতে বাচ্চা যদি থাকে, তাদের হাতের থেকে রিচেবল জায়গায় কোনো যেখান থেকে আগুন লাগতে পারে বা কোনো দুর্ঘটনা হতে পারে, এরকম কোনো বস্তু রাখবেন না। ওয়্যারিং এর কাজ যদি দুর্বল হয়, তাহলে হয় সেটাকে একেবারে প্লাগ করে বন্ধ করে দেবেন, বাচ্চা যাতে খুলতেই না পারে, বা সেটাকে মেরামত করবেন, যেভাবেই হোক দুজনের মধ্যে ডিটাচমেন্ট রাখবেন, পরিষ্কার ব্যাপার। গ্যাসের বার্নার এরকম কিছু কিন্তু যোগ আছে এ সময়, একটু সাবধান। এবং আরও একটা জিনিস বলি, এটা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে এই বছরের মোটামুটি জুলাই মাস থেকে সামনের বছরের ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত কিন্তু প্রাবল্য বেশি আছে। অনেক মানুষ আমাকে ফোন করে বলে যে এটা তো একটা প্রাকৃতিক ব্যাপার, ভূমিকম্প তো রোজ হয়। আমি অনেকবার বলেছি যে আমি যা ভূমিকম্প জীবনে অনুভব করেছি, আমি যত ছোট বয়সে, আমি যেহেতু উত্তর পূর্ব ভারতে থাকতাম আর কি, তো খুব দেখেছি আর কি, এটা তো খুব কমন। আমি ম্যাগনিটিউডের দিক থেকে বলছি, ভূমিকম্প তো পৃথিবীর সব জায়গায় মানে পৃথিবীর কোথাও না কোথাও রোজই অনুভূত হচ্ছে, অল্প মাত্রায়, সেটা আমরা বুঝতেও পারি না। যারা মানে ভূবিজ্ঞানী আছেন তারা সেগুলো রেকর্ড কিপ করছেন, কিন্তু তার প্রাবল্যটা বেড়ে যাওয়ার কিন্তু প্রবণতা আছে। ভূমিধস, আমি এই জন্য গতকালের অনুষ্ঠানে বলেছিলাম, যারা ঘুরতে যাবেন তারা কিন্তু প্রপার কন্টিনজেন্সি নিয়ে যাবেন, 3-4 দিনের এক্সট্রা, বিশেষত একদম ডিসেম্বরের শেষের দিকে যারা যাচ্ছেন, সেই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। তো যারাই যাচ্ছেন আর কি, এই সময় বেড়ানোর একটা সময়, তো তারা একটু প্রাইমারি কিছু সাবধানতা অবলম্বন করবে, তাহলেই ব্যাপারটা কোনো সমস্যা হওয়ার কোনো যোগ থাকবে না। দেখুন, রবি এখানে অবস্থান করবে 16 তারিখের পর থেকে, তো বুধ 13 তারিখ থেকেই দুপুরবেলা থেকেই বকরি হয়ে যাবে, এবং বকরি হয়ে রবির সাথে একই ঘরে অবস্থান করবে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে, 4th হাউসে রাহু থাকবে এই 2 ঘরের, এবং সর্বোপরি মঙ্গল দ্বাদশে অবস্থান করবে, যার জন্য আপনার মধ্যে রেস্টলেস হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি তৈরি করবে। অর্থাৎ একটু অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করে ফেলতে পারেন। অতিরিক্ত এনার্জি যেহেতু জেনারেট হবে, পজিটিভ এনার্জি, কিন্তু সেটাও যদি বেশি হয়ে যায়, যে কোনো জিনিসই যদি প্রয়োজনের থেকে বেশি হয়, তাহলে সেটা গন্ডগোলই তৈরি করে। তো সেটা পজিটিভ হলেও করবে, একমাত্র ভগবানের আশীর্বাদ বা নাম ব্যতি রেখে। অন্য যে কোনো জিনিস, আলটিমেটলি যে জিনিসটা পাচ্ছেন সেটা তো মেটেরিয়াল, সুতরাং মেটেরিয়াল জিনিস আপনাকে অত্যন্ত সুখাদ্য, অত্যন্ত সুস্বাদু, গুণগত পুষ্টিগত মান খুব ভালো, কিন্তু আপনাকে খাইয়েই যাচ্ছে, কেউ খাইয়েই যাচ্ছে, তো একটা সময় তো সেই খেয়েও আপনার গন্ডগোল হবে, তো সেটা কখনো প্রযোজ্য নয়। তো সেই রকম একটা হওয়ার এখানে প্রবণতা রয়েছে, যার জন্য আপনার যে মন, সেটার মধ্যে সেটা মন বুদ্ধি অহংকার, আমাদের যে অপরা প্রকৃতি রয়েছে, সেটার মধ্যে এত বেশি মাল্টিটাস্ক করবার প্রবণতা বেড়ে যাবে, যেটা কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। বিশেষত যারা কোনো ইমুভেবল প্রপার্টি পারচেস সেল করবার চিন্তা করছেন, বা ধরুন পাত্রপাত্রীর বিবাহ আছে, তার জন্য গয়নাগাটি কিনবার চিন্তা করছেন, বা কোনো টাকা লং টার্মে বিনিয়োগ করবার চিন্তা করছেন, যে কোনো জিনিস যেখানে কোনো বড় ইনভলভমেন্ট আছে, সেই রকম জায়গায় কিন্তু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা তৈরি করতে পারে এখানে। ইভেন যদি হঠকারিতা বা এই ধরনের বলতে পারা যায় যে রেস্টলেসনেস যদি বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা
সোশ্যাল ডেফামেশন মানে সামাজিক সম্মানহানিও কিন্তু করতে পারে। ইভেন আপনি আপনার যে ক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনার মান সম্মান হানির কিন্তু প্রবণতা তৈরি হওয়ার যোগ আছে। 25 তারিখ 25শে ডিসেম্বর শুক্রও কিন্তু এই রবির দ্বাদশে প্রবেশ করবে। তার ফলে আমি বলবো কোনো অপোজিট জেন্ডারের সাথে যদি কোনো ওয়ার্কিং প্লেসে যেখানে কাজ করছেন ব্যবসা করছেন সেখানে সেখানে সবসময় বিষয়ভিত্তিক জায়গাতেই অবস্থান করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ ফল দেবে আর কি। আর পিতার স্বাস্থ্য, এটা কমন বলছি প্রত্যেকের, যতদিন রবি এখানে অবস্থান করবে যাদের বিশেষত পিতার বয়স মোটামুটি 60-এর ওপরে তারা কিন্তু বাবার শরীরের দিকে নজর রাখবেন। এই মাসের মধ্যে ডিসেম্বর মাসে বারবার একটা জিনিস বলেছি যে 23 তারিখের পর থেকে সময় কিন্তু খুব অল্প কিছু দিনের জন্য 12-13 দিনের জন্য সময় খারাপ আছে। তো সেটার মধ্যে থেকে নিজেকে যতটা সম্ভব বাইরে রাখবার চেষ্টা করবেন। এই সময়টাতে কোনো লং টার্ম ওয়ার্ক যদি করতে চায়, মনে করুন আপনি কোনো প্রপার্টি পারচেস করছেন বা সেল করছেন, যাই করুন, এই সময়টা যদি করেন তাহলে আপনার ছক ভালো করে দেখিয়ে নিয়ে তারপরে করবেন। এই সময় যেটা একমাত্র হতে পারে অকস্মাৎ আপনার কোনো ইনহেরিটেন্স থেকে কোনো প্রাপ্তি যোগ আসতে পারে, এছাড়া কিন্তু আমি বড় কিছু অকস্মাৎ আসার যোগ আমি দেখছি না এই সময়টাতে। আর বাদবাকি জায়গা কিন্তু অত্যন্ত পজিটিভ আছে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে, সন্তানদের সাথে সুসম্পর্ক বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফ্যামিলি ক্ষেত্রে একটা মিনিমাম সেট আপ তৈরি করবার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল এ সময় পাবেন। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। প্রথম ফায়ারি সাইন বলি, সেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন তাদের জন্য বলে দিই, বৃহস্পতি ধনুরাশিতে গোচর মানে হওয়াকালীন কি সার্বিক ফলাফল দিতে পারে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে দুটো জিনিস থেকে খুব সাবধান থাকবেন। এক হচ্ছে অতিরিক্ত সত্যি কথা বলতে যাবেন না কাউকে। গতকালও বলেছি, একই জিনিসের রিপিটেশন করছি, অতিরিক্ত সত্যি কথা কাউকে বলতে যাবেন না, স্পেশালি সে মানুষ যদি আপনার কাছে জানতে না চায়, নিজে খুব এগারনেসের সাথে জানতে চাইছেন, এরকম ব্যক্তিকে আপনি বলতে পারেন, তাও কর্কশতাটাকে কাটিয়ে বলবেন আর কি। ব্যক্তিগত স্তরে খুব আঘাত দিয়ে কথা বলবেন না, এবং নিজের ইগো এবং নিজের যে অবস্টিনেন্স যেটাকে বলে সেটাকে কিন্তু সবসময় কম রাখবার চেষ্টা করবেন। আমি এটাকে একটা মেটাফোর হিসাবে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি কিন্তু এটা ঘটনাটা ঘটবে। এবং বহু ক্ষেত্রে পিতা বা জেঠু কাকু ইভেন মামার সাথেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ইগো জেনারেট করতে পারে। আপনি যদি মধ্যেখানের হন, অর্থাৎ আপনি সন্তান, আপনার পিতা রয়েছে, আপনারও সন্তান রয়েছে, তাহলে কিন্তু আপনি দুজনের সাথেই ব্যালেন্স করে চলবার চেষ্টা করবেন। দুদিক থেকেই কিন্তু আপনাকে কিছু ইগোইস্টিক সমস্যা বা আপনার উপরে এমন কিছু ডিমান্ড রেইজ হতে পারে, সেটা আমি মানিটারি দিকে বলছি না, অ্যাবস্ট্রাক্টও হতে পারে, যেটা কিন্তু আপনি খুব কৌশলে বুদ্ধি দিয়ে মেনটেন করবার চেষ্টা করবেন, না হলে সমস্যা হতে পারে। প্রপার্টি পারচেজের প্রবল যোগ আছে, ইমুভেবল প্রপার্টি। এই মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ মাস, মানে অ্যাজ ফার অ্যাজ দ্য পজিশন অফ দি সান ইজ কনসার্নড। তো সেটা খুব ভালো। সন্তানদের অগ্রগতির দিক ভালো আছে। নতুন কোনো কিছু শেখা, মনে করুন আপনি ড্রাইভিং শিখতে চাইছেন, মনে করুন আপনি রাইডিং কোনো কিছু শিখতে চাইছেন, অন্য কিছু এক্সট্রা কারিকুলাম কিছু শিখতে চাইছেন, তার ইনিশিয়েশন প্রসেসটা এ সময় শুরু করবেন। আমি প্রত্যেককেই বলবো অন্তত জানুয়ারি মাসের 5-6 তারিখের পরে শুরু করতে, আরও ভালো ফল দেবে। মঙ্গলও এখানে প্রবেশ করে যাবে, তার গণ্ডান্ত পজিশন চলে যাবে, বুধ এবং বৃহস্পতি দুজনেই ডাইরেক্ট হয়ে যাবে। আপনি কিন্তু সর্বতোভাবে ভালো ফল পাওয়ার মতো পজিশনে থাকবেন, তো সেটা বেটার জায়গা আছে।
বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, সামাজিক খ্যাতি যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কাজের জায়গায় আপনার গুণগত মান বৃদ্ধি পাবে, কোনো বিদেশে কাজের জন্য আপনি ডেপিউট হতে পারেন, কোনো জায়গায় ডিটেইলড হতে পারেন, সেটা কিন্তু অবশ্যই পজিটিভ ক্ষেত্রে, কোনো নেগেটিভ জায়গা আমি বলছি না। এবং অর্থনৈতিক মানও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। বিশেষত ডিসেম্বর মাসের 28 তারিখ থেকে জানুয়ারি মাসের 6 তারিখের মধ্যে এই 3 রাশির ক্ষেত্রে বলে দিচ্ছি, রাশি মানে যাদের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন এবং রাশি, হাতে কিন্তু একটু ভালো দশা থাকলে অর্থ আসার যোগ আছে। সেটা আমি যখন মান্থলি রাশি লগ্নফল বলবো এই মাসের মোটামুটি অ্যারাউন্ড 24 থেকে 27 তারিখের মধ্যে চেষ্টা করব সেটা আপলোড হওয়ার। তো বছরের প্রথম মাসের যেটা মান্থলি প্রেডিকশন, সারা বছরেরটা তো বলে দিয়েছি, তো সেটা যখন বলবো সেখানে আরো ডিটেইল ভাবে বলবো। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন এই সময়টাতে। মায়ের স্বাস্থ্য, যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে তাহলে বেশি সাবধানতা অবলম্বন করবেন। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ রাশি, আমাদের কন্যা রাশি এবং মকর রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন, তাদের ক্ষেত্রে আমি বলবো স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন, বা স্পাউসের কিন্তু ইগো একটু বেড়ে যাবে, কথাবার্তার মধ্যে একটু শালীনতার অভাব ঘটতে পারে, বা এমন কিছু কথাবার্তা আপনাকে বলে দিতে পারে যেটা কিন্তু আপনার ভীষণভাবে সম্মানহানিকর হতে পারে। এটা একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক আছে, স্পাউসের থেকে কিন্তু আপনি ইকোনমিক্যালি সোশ্যালি অনেকটা বেনিফিটেড হবেন। বেনিফিটেড আমি একদম মানে মেটেরিয়ালি বলছি আর কি, বা ধরুন আপনার সাময়িক কিছু অর্থের প্রয়োজন পড়েছে, তো এই মুহূর্তে আপনার কাছে নেই, তো আপনার স্পাউস কিন্তু আপনাকে খুব ভালো, খুব মানে নির্দ্বিধায় আপনাকে হেল্প করে দেবে। কিন্তু তার সাথে দুটো এমন কথা বলে দিতে পারে যেটা আপনার গায়ে লাগতে পারে। ইভেন স্পাউসের শ্বশুর বাড়ির থেকেও কিন্তু আপনি হেল্প পাওয়ার জন্য এই সময় পূর্ণ মাত্রায় আপনার প্ল্যানেট পজিশন আছে। আপনি কোনো না কোনোভাবে আপনার ইনহেরিটেন্স থেকে কিছু প্রাপ্তি যোগ আছে এই সময়তে, বা গৃহ বা বাড়ি সংক্রান্ত রিনোভেশন বা রিস্ট্রাকচারিং এ সময়ের যোগ আছে, বা আপনার কোনো প্রপার্টি আপনি দীর্ঘদিন ধরে বিক্রি করতে পাচ্ছেন না, তা কিন্তু বিক্রির যোগ এ সময় সংগঠিত হওয়ার প্রবল যোগ আছে। এবং তাতে আপনি একটু দশাগত সিচুয়েশন ভালো হলে মূল্যও ভালো পাবেন, এক্সপেক্টেডের কাছাকাছি, এক্সপেকটেশনের কাছাকাছি দাম আপনি পেয়ে যাবেন। পেট সংক্রান্ত জায়গায় স্পেশালি মিডিল লোয়ার অ্যাবডোমেন থেকে খুব সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে কোলনে গন্ডগোল আছে, কনস্টিপেশন বা রিলেটেড প্রবলেম আছে, ইভেন প্রস্টেট সমস্যা রয়েছে, তারাও কিন্তু সাবধানে থাকবেন। যাদের সাইনাসের সমস্যা রয়েছে, নস্ট্রিলে কোনো প্রবলেম রয়েছে, নাক দিয়ে কোনো কারণে ব্লিডিং হয় বা এরকম প্রবলেম রেকারেন্স দেখা যায়, তারা কিন্তু যে সমস্ত বিধিনিষেধ চিকিৎসকের দ্বারা আপনার উপর আরোপিত আছে সেগুলো কিন্তু মেনটেইন করবেন। গলা সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু সাবধান। আমি কিন্তু গতকালই অনুষ্ঠানে বলেছি যে এই মাস এবং সামনের মাসের মোটামুটি 9-10 তারিখ পর্যন্ত আপনারা এই সর্দি কাশির রেকারেন্সটা দেখতে পাবেন। তারপরে 2-2.5 মাস আবার একটু কম, আবার মার্চ মাস থেকে বছরের একেবারে শেষ পর্যন্ত থাকবে সামনের বছর। এবছর যা ছিল তার থেকে বেশি থাকবে সামনের বছর। এবছর যা বৃষ্টি হয়েছে তার 4 গুণ বেশি হবে। এবার অনেকে বলে যে পরিমাণগতভাবে কি সেটা হওয়া সম্ভব? পরিমাণগত নয়, ফ্রিকোয়েন্সির দিক থেকে বলছি। এবছর যে দিনগুলো শুকনো গেছে দেখবেন সেই দিনগুলোর সাপেক্ষে বলেছি, তো সেটা অবজারভেশন করবেন, তাহলে বুঝতে পারবেন। এবং প্রচুর পরিমাণে ময়েশ্চার্ড ওয়েদার কিন্তু পরের বছর পাবেন, এবং তার সাথে গরমকালে টেম্পারেচার হয়তো 2-1 দিন একটু রেইজ করতে পারে, কিন্তু যেটা বেশি রেইজ করবে সেটা হচ্ছে হিউমিডিটি। ফলে শরীর খুব কষ্ট হবে, কিন্তু খুব বেশি রকম ঘাম শরীর থেকে বেরোতে থাকবে। গরমকালটার কথা বলছি, ইভেন বর্ষাকালেও এটা হবে, এবং সেই ঘাম বসে ঠান্ডাও লাগবে। যারা বিভিন্ন এনার্জি সেক্টরে কাজ করেন, এটা পাওয়ার হাউস হতে পারে বা ধরুন অন্য যে কোনো, ইভেন ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, তারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন। আপনাদের প্রোডাক্টিভিটি বা ইনকামের জায়গা কিন্তু বেটার আছে, কিন্তু বিপদের সম্ভাবনা একটু আছে।
থেকে সাবধান, বা যারা বিভিন্ন গ্যাস ওভেন এই সমস্ত সেকশনে কাজ করেন, বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার হিসাবে কাজ করেন, তারাও কিন্তু এ সময় সাবধানে করবেন। সন্তানের প্রতি যতদূর সম্ভব, স্পেশালি আপনার যদি দুজন সন্তান থাকে, তাহলে বড় সন্তানের প্রতি তার সে যতটুকু সময় বাড়ির বাইরে থাকছে আর কি, সেই সময়টা যদি কোনোভাবে সার্ভিলিয়েন্স করা যায়, টিচারদের বলে, মাস্টারমশাইদের বলে, সেইটুকু রাখবার চেষ্টা করবেন। অ্যাজ এ হোল সময় কিন্তু খুব খারাপ আমি দেখছি না। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন এবং রাশি, তাদের কিরকম যাবে এই গোচর তাদের নিয়ে বলে দিই। নতুন ব্যবসার যারা প্ল্যান করছেন, নতুন কিছু ইনিশিয়েশন করবার চেষ্টা করছেন, বা নতুন কিছু বিজনেস ভার্টিক্যালসের বিষয় নিয়ে চিন্তা করছেন, তাদের কিন্তু এই সময় ব্যাপক ডেভেলপমেন্ট শো করছে, একেবারে সরাসরি শো করছে। সে ব্যাপারে খুব ভালো সময় আছে। এবং আমি বলবো যদি শুরু করেন তাহলে জানুয়ারি মাসে 6-7 তারিখের পরে শুরু করবেন। যদি কোনো চাকরি ইন্টারভিউ কোনো কারণে আপনার জন্য হয়েছে কিন্তু রেজাল্ট এখনো বেরোয়নি, তাহলে সেটা যদি বছরের শুরুর দিকে প্রথম সপ্তাহ পরে বেরোয়, তাহলে কিন্তু আপনার সেখানে মানে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রবণতা অনেক গুণ বেশি বেড়ে যাবে। ইভেন ওয়াক ইন ইন্টারভিউ এই সকল ক্ষেত্রেও কিন্তু ভালো আছে। আপনার স্পাউসের ইগো কিন্তু ভীষণ জেনারেট করে থাকবে এবং তার জন্য সংসারের শান্তি কিন্তু নষ্ট হতে পারে, বা দুজনেই দুজনকে ডমিনেট করবার চেষ্টা করবে এবং সেই ডমিনেশনের জন্য পরিবারের শান্তি শৃঙ্খলায় ব্যাঘাত ঘটতে পারে। এবং কথাবার্তার মধ্যে বিশেষত বছরের একদম শেষ থেকে 25-26 তারিখ থেকে অলমোস্ট রবি যতদিন এখানে অবস্থান করবে, বাগযুদ্ধ যাকে এক কথায় বলা যায় না, যে কে কত কার ওপরে বেশি খড়গহস্ত হতে পারে, বা কে কত কাউকে বেশি নিচু কথা বলতে পারে যাতে তার সম্মান নষ্ট হয়, এই ধরনের প্রবণতা কিন্তু খুব বেশি রকম তৈরি হবে। এটা চেষ্টা করবেন কোনো একজন থেমে যাওয়া। একজন বেশিক্ষণ কথা বলতে পারবে না, তো অটোমেটিক্যালি ও হাঁপিয়ে যাবে, থেমে যাবে। তো এই ধৈর্যটুকু রাখবেন। আর যদি উত্তর করেন তাহলে কিন্তু সেটা খুব বাজে দিকে চলে যাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় কাপবোর্ড ইন দ্য স্কেলিটন। বাইরের লোক শুনবে। ঘরের কোনো জিনিসকে কখনো বাইরে নিয়ে যাবেন না, যারা বোকা হয় তারা নিয়ে যায়, এটা কখনো করবেন না। আমি বহু মানুষকে এটা পার্সোনালিও বলি। অনেক মানুষ থাকে সে এমন কিছু কথা বলতে থাকে, তার কথার প্রবণতা শুনেই বোঝা যায় যে তিনি হয়তো তার পুত্র কন্যা বা তার হাজবেন্ড সম্পর্কে যে কথাগুলো বলছেন সেগুলো ইউজুয়ালি তিনি অন্য লোককেও বলেন। তিনি কিন্তু খুব দুঃখ থেকেই বলছেন কথাগুলো এবং সর্বত সত্যি বলছেন, কিন্তু অন্য লোক তাকে এক্সপ্লয়েট করতে পারে এগুলো জেনে। তো বিভিন্ন রকম মানসিকতার তো লোক আছে সোসাইটিতে। নিজের কখনো যেটা উইক পয়েন্ট সেটা কাউকে কখনো সহজে জানাবেন না, যদি একান্ত আপনার হিতকারী কেউ না হয় তো। আচ্ছা, আর হার্টের যদি কোনো প্রবলেম আপনার থেকে থাকে এক্সিস্টিং, বা এখন যদি দেখেন যে প্রেশার ফ্লাকচুয়েশন খুব বেশি হচ্ছে, আপনার কিন্তু মাথা এই সময় খুব গরম হয়ে থাকবে এবং কোনো না কোনোভাবে আপনি কাউকে না কাউকে কোনো কথাবার্তা বলেই দেবেন, যেটা কিন্তু একটু অবজেকশনেবল আর কি। একটু মানুষকে একেবারে সরাসরি আঘাত করে কথা বলা থেকে থ্রাস্ট দিয়ে কথা বলা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হবে। আপনার মধ্যে কিন্তু বিশ্বাস যে যোগ্যতা, মানে কাউকে ট্রাস্ট করার মানসিকতা, এই জায়গাটা কিন্তু কমে যাবে। আমি এমনিতেও দেখেছি যে মেষ এবং তুলা এই দুজনের মধ্যে, বা বৃষ এবং বৃশ্চিক এই 4 জনের মধ্যে কিন্তু মানুষকে বিশ্বাস করার প্রবণতা খুব কম থাকে, কিন্তু যাকে করে তাকে পুরোপুরি করে। কিন্তু মনে রাখবেন, এই আধা বিশ্বাস করে কাজ এই সময় কিন্তু করবেন না, তাহলে সমস্যা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যদি কোনো লোন এক্সপেক্ট করেন, এ সময় আপনার গ্রান্ট হতে পারে। আপনার ব্যবসার উইন্ডোজ এই সময় বৃদ্ধি হতে পারে। আপনি কিন্তু সেখানে বেশ জেকে বসা বলে না, যে একদম সেই রকম কিন্তু প্রবণতাও আছে। শুধু ফ্যামিলিটাকে মেনটেন করবেন ঠিক করে, ফ্যামিলির শান্তি নষ্ট যেন না হয় সেটুকু খেয়াল রাখবেন, তাহলে এই ব্যাপারটা বেটার আছে। অর্থোপেডিক জায়গা লোয়ার লিমসের, মানে লোয়ার পার্ট অফ দ্য বডি, কোমর থেকে একদম
পায়ের পাতা পর্যন্ত অংশে কিন্তু বেশি বাড়তে পারে, সেই বিষয়ে সাবধান থাকবেন। যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডে কোনো সমস্যা আছে, ইভেন সুগারেরও সমস্যা আছে, তারাও কিন্তু এই সময় ফ্লাকচুয়েশন হতে পারে, একটু সাবধানে নিজেকে কন্ট্রোল করবেন। আর আপনার যদি কোনো বিবাহযোগ্য মানে আপনার যদি কোনো সন্তান থাকে, ছেলে মেয়ে যেই হোক না কেন, তার কিন্তু এই সময় বিবাহের খুব ভালো যোগ আছে। অবশ্যই তার ছক কনসিডার করতে হবে, মানে এই সময় কোনো সুপাত্র পাত্রী পাওয়ার কিন্তু যোগ সময় আছে। লাস্ট অংশ নিয়ে বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে সেটা কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি। যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে যথাক্রমে লগ্ন এবং রাশি, তাদের জন্য কিন্তু এই গোচর অত্যন্ত শুভ গোচর আছে। কাজের জায়গায় খুব ভালো বেনিফিট দেবে এবং বাইরে থেকে কাজ বা কোম্পানির মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়া, যে ইনস্টিটিউশন আপনি কাজ করছেন সেখানে বেড়ে যাওয়া, এইগুলো কিন্তু আছে। এবং সর্বোপরি আপনি কাজের জন্য কিন্তু খুব স্পেসিফাইড কোনো ক্যারেক্টার হিসাবে সিলেকশন হওয়ার আপনার কিন্তু যোগ আছে, এবং সেই যোগটা আপনাকে একটু বিদেশে নিয়ে যাওয়া বা বিদেশের কোনো টেকনিক্যাল সাপোর্ট আপনার মধ্যে আসা, এই ধরনের কিন্তু যোগ দেখা যাচ্ছে এ সময়। মায়ের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর রাখবে, নিজের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর রাখবেন, বিশেষত আপার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ পার্টে, চোখের সমস্যায়, স্কিনের সমস্যায়, যদি একদম কোমর স্থানে কোনো বোন ডিসলোকেশন হয়ে থাকে বা এই রিলেটেড প্রবলেম থাকে, তাহলেও সাবধান থাকবেন। চলাফেরা করবেন সাবধানে, বিশেষত লেগ লেন্থ বরাবর কিন্তু সমস্যা হতে পারে। হাঁটু রিজিয়নের সমস্যা একটু বেশি বাড়তে পারে। যাদের ক্ষেত্রে মনে করুন যে জিহ্বায় বা মুখের ভেতরে কোনো কারণে কোনো ক্ষত সৃষ্টি হয়, সেখান থেকে জ্বালা হয়, এই ধরনের কিন্তু প্রবণতা বাড়তে পারে। হলে পরে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আচ্ছা, এটা কিন্তু লোয়ার অ্যাবডোমেনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি দেখেন যে সেরকম কোনো সমস্যা সংগঠিত হচ্ছে, তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। আপনার ক্ষেত্রে ভিটামিনের কিন্তু একটু ডেফিসিয়েন্সিস দেখা যাচ্ছে, বিশেষত ভিটামিন ডি, যেটা আমাদের অস্থি সংক্রান্ত। সেরকম যদি কিছু হয়, বুঝতে পারেন বা কোনো রকম কোনো অবজারভেশন আপনার আসে, সঙ্গে সঙ্গে পরামর্শ নেবেন। ছোটোখাটো ইমুভেবল প্রপার্টি পারচেস করবার জন্য কিন্তু বেটার আছে। বা এরকম মানুষ যে হয়তো কর্মসূত্রে একটি জায়গায় থাকে, সে একটি বাড়িতে ভাড়া থাকে, অপর একটি বাড়ি খুঁজছে, তাহলে এই সময় কিন্তু সে পেয়ে যাবে। অ্যাকোমোডেশনের ভালো যোগ আছে। এবং হাজবেন্ডের সাথে সম্পর্কেও কিন্তু মোটামুটি কম্প্যাটিবলই থাকবে। এটা জাতিকাদের জন্য বললাম, কিন্তু জাতকদের ক্ষেত্রে কিন্তু ইগো প্রবলেম রেইজ করতে পারে। এটা কন্যা এবং মিনের ক্ষেত্রে কিন্তু একটু মানে মেল ক্যারেক্টার হলে আপনার ক্ষেত্রে কিন্তু একটি ইগো রেইজ করতে পারে। সেই বিষয় স্লাইটলি সচেতন থাকবেন। যারা বিভিন্ন ভেহিকেল চালান, একটু দূরবর্তী স্থানে যাতায়াত করতে হয়, তারা কিন্তু নিজেদের যানবাহনের ওপর কন্ট্রোল ঠিকঠাক রাখবেন। রাস্তাঘাটে যদি কোনো রকম সমস্যায় পড়েন বা আপনাকে যদি কখনো কোনো অথরিটি ইন্টারসেপ্ট করে, আপনি কিন্তু সেখানে যুক্তিপূর্ণভাবে কথা বলবেন, কিন্তু শান্তভাবে। ওভার অ্যাগ্রেসিভলি তাকে কিছু বোঝানোর বা বলপূর্বক বা কথাবার্তার মধ্যে অ্যাবিউসিভ কিছু কথাবার্তা বলে দেওয়া, এগুলো কিন্তু ভুলেও বলবেন না, তাহলে কিন্তু বিপদ আপনার বাড়বে বই কমবে না। নিজের টেম্পারমেন্টকে ঠিক রাখবেন, বসের সাথেও এটা মেনটেন করবেন। ইভেন বাবা বা শ্বশুর মশাই, তার সাথেও কিন্তু রিলেশন মেনটেন করবেন। মানে এটা কিন্তু মেল ফিমেল আমি দুদিকেই বললাম। আর একটা জিনিস, যারা দু চাকা চালান তারা কিন্তু সাবধানে চালাবেন। ভালো থাকবেন।